দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পরিবার পর্ব থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। বর্তমানে যে কোভিড-19 সমস্যা চলছে, এর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ আছে। তো এই ক্লাস বন্ধ থাকলে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম ক্লাস প্রথম ক্লাস শুরু হচ্ছে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আর হোয়াইট বোর্ডে লেখাগুলো যদি ধরা না যায় বা বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা যে ডিভাইস থেকে ভিডিওটি দেখছো সেই ডিভাইসের ভিডিওটি স্থির করে জুম করে লেখাগুলো স্পষ্ট দেখতে পারবে। তো আজকে অর্থনীতি প্রথম পত্রে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আলোচনা করা হবে। দুইটি বিষয় আছে, একটি হচ্ছে প্রথম পত্র আর একটি হচ্ছে দ্বিতীয় পত্র। তো আজকে প্রথম ক্লাসে প্রথম পত্র নিয়ে আলোচনা করা হবে। এই প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে এখানে লেখা আছে, সব অধ্যায়গুলোর নাম দেওয়া আছে, মূল মূল বিষয়গুলো এখানে লেখা আছে। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আশা করা যায় এইগুলো বিষয় পড়লেই তোমাদের প্রাতিষ্ঠানিক যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় কাজে দিবে। এখানে প্রথম অধ্যায় যেভাবে দেয়া, পঞ্চম অধ্যায়। প্রথমে যে অধ্যায়টি আমি লিখেছি শ্রম বাজার, এটি হচ্ছে তোমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। এই শ্রম বাজারের এখানে শ্রম কি পড়বো আমরা, শ্রমের বৈশিষ্ট্য পড়ব, শ্রমের দক্ষতা, এটি ইফিসিয়েন্সি অফ লেবার, এটা আমরা পড়বো। এখানে সূত্রটি লেখা আছে। শ্রম কি বিষয়ের উপর নির্ধারণ হয় সেখানে এইটা নিয়ে পড়বো আমরা। মজুরি পার্থক্য পড়ব, পশ্চাৎমুখী যোগান রেখা পড়ব, আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি সম্পর্কে বেসিক যে বিষয়গুলো আমরা পড়ব। এখানে প্রধান বিষয়গুলোই উঠানো আছে, এখান থেকেই পরীক্ষায় আসবে। আর এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যখন প্রতিষ্ঠান খুলবে তখন এই বিষয়ের উপরে তোমরা কি লিখেছো, কি হোমওয়ার্ক করেছো, সেগুলো বিষয়ের উপর নির্ভর করে তোমাদের মার্কিং করা হবে। আমরা আসি এখন শ্রম বাজার অধ্যায়। শ্রম বাজারের প্রথম যেটা হচ্ছে শ্রম কি, এটা আগে বুঝতে হবে। শ্রম কি আমরা সাধারণভাবে বুঝি যে সকল প্রকার পরিশ্রমকেই শ্রম বলে, কিন্তু অর্থনীতিতে অন্যভাবে বোঝায় শ্রমকে। অর্থনীতিতে শ্রম বলতে সকল প্রকার শারীরিক এবং মানসিক পরিশ্রম যা দ্বারা নতুন উৎপাদন হয় তাকেই শ্রম বলে। আবার বুঝি, অর্থনীতিতে শ্রম বলতে গেলে তাকেই বলে যে সকল প্রকার মানসিক এবং শারীরিক পরিশ্রম যা দ্বারা নতুন কিছু উৎপাদন হয় তাকেই শ্রম বলে। এটি তোমাদের সৃজনশীল প্রশ্নের অর্থাৎ উদ্দীপকের যে ক এবং খ থাকে, এই ক অথবা খর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রম কি বা শ্রম বলতে কি বোঝায় বা শ্রম বলতে কি বোঝো, এইভাবে প্রশ্নটি পরীক্ষায় আসে। এখন শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়ে নেব। এগুলো বৈশিষ্ট্য প্রায় পরীক্ষায় আসে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আমি বই থেকে বলে দিচ্ছি, বৈশিষ্ট্যগুলো হচ্ছে শ্রম একটি জীবন্ত উপকরণ, অর্থাৎ মানুষই যেহেতু শ্রম দেয়, মানুষ যতদিন বেঁচে থাকে অর্থাৎ কাজ করার ক্ষমতা যতদিন পর্যন্ত থাকে, শিশু অথবা বৃদ্ধ ব্যতীত এই মাঝের বয়সের যে লোকগুলো যতদিন কাজ করার ক্ষমতা থাকে ততদিন উনি কোনো না কোনো শ্রম দিতে পারেন, সে শারীরিক শ্রম হোক মানসিক শ্রম হোক। এই জন্য বলা যায় শ্রম একটি জীবন্ত উপকরণ। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী। শ্রম ক্ষণস্থায়ী, কিন্তু তোমাদের এখন যে শক্তি আছে এই শক্তি দ্বারা যে পরিশ্রমটি করার ইচ্ছে আছে সেই পরিশ্রমটি যদি না করো, অন্যদিন দেখা যাবে সেই পরিশ্রম করার আগ্রহ হারিয়ে ফেলছো, অর্থাৎ ওই কাজটি করার শ্রম তোমার হারিয়ে গেল। এই জন্য বলা চলে শ্রম ক্ষণস্থায়ী। এভাবে আরও কিছু বৈশিষ্ট্য আছে। শ্রম এবং শ্রমিক অবিচ্ছেদ্য। শ্রমিক অর্থাৎ মানুষ যেহেতু শ্রম দেয়, মানসিক বা শারীরিক যে শ্রমই দেয়, এই মানুষ এবং শ্রম এই জন্য একে অপরের সাথে যুক্ত।
এই জন্য পয়েন্টটি বলা আছে যে শ্রম এবং শ্রমিক অবিচ্ছেদ্য। এভাবে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন শ্রমিক শ্রম বিক্রয় করে, নিজেকে নয়। আরেকটি বৈশিষ্ট্য, শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। হুট করে এই শ্রমের যোগান বৃদ্ধি করা যায় না, তার জন্য দক্ষতা লাগে, সময় লাগে, চেষ্টা লাগে। এই জন্য বলেছে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। আরেকটি পয়েন্ট আছে, শ্রমিকের দর কষাকষির স্বল্প ক্ষমতা। শ্রমিক যদি শ্রম দেয়, উৎপাদন কর্তা যিনি অর্থাৎ সংগঠক যিনি, উনি পূর্ণ ক্ষমতা রাখেন। উনি যদি মনে করেন শ্রমিককে আমি এত টাকা দিয়ে বা এত ব্যয় করে শ্রমিককে আমি নেব, উনি করতে পারেন। এই জন্য সাধারণভাবে বলা চলে শ্রমিকের দর কষাকষি ক্ষমতা সাধারণত কম। আরেকটি পয়েন্ট আছে, মজুরি বাড়লে শ্রমের যোগান কমতে পারে। মজুরি বাড়লে অর্থাৎ শ্রমিক শ্রমের বিনিময়ে অর্থ পায়, তারপর এই অর্থ পরিবারের জন্য ব্যয় করে। এখন মজুরি যদি বাড়ে, প্রথমেই শ্রমিক কাজ করার জন্য আরও উৎসাহ বেশি পাবে। এইভাবে তার যতগুলো অভাব আছে বা চাহিদা আছে, সে শ্রমের বিনিময়ে যে অর্থ পায় তা দ্বারা আস্তে আস্তে মেটানো শুরু করবে। যখন মোটামুটি প্রধান প্রধান অভাবগুলো মিটে যায়, তখন তার অলসতা আসে, মানসিকভাবে অলসতা আসে ওই কাজ করার জন্য। তখন বলা চলে যে মজুরি যখন বৃদ্ধি পেল, তাহলে তার মজুরি একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত তার পাওয়ার পর, চাহিদা মেটার পর, শ্রমিক আস্তে আস্তে ওই কাজ করার চেষ্টা কম করে। ওই কাজ থেকে অন্য কাজে বা ওই দক্ষতা দিয়ে অন্য কাজে বেশি দক্ষতা দিয়ে বেশি মজুরি পাওয়ার চেষ্টা করে। এই জন্য বলেছে যে মজুরি বাড়লে শ্রমের যোগান সাধারণত কমে। এই বিষয়গুলো আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আরও পড়ব, বড় বড় বিষয়গুলো, এগুলো নিয়ে সম্পূর্ণ একটা করে ক্লাস লাগবে। আজকে আমরা শুধু অধ্যায়গুলোর বেসিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ প্রধান প্রধান যে বিষয়গুলো আছে, এগুলো সাধারণভাবে আমরা আলোচনা করছি এই ক্লাসে। তাহলে শ্রম কি, এটা পড়ে নেব। শ্রমের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো অবশ্যই পড়ে নেব, এটা দরকারি একটা প্রশ্ন। শ্রমের বৈশিষ্ট্য বলতে কি বোঝো বা বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এইভাবে আসে প্রশ্ন, করতে হবে। বা এই বৈশিষ্ট্য দিয়েই উদ্দীপক তৈরি হয়, বলা চলে যে এইগুলো কিসের বৈশিষ্ট্য, এইভাবে উদ্দীপকে আসে। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি ই এল। এখানে লিখেছি আমি ই, নিচে এল, ইতে ইফিসিয়েন্সি, তার নিচে এলতে লেবার, ইকুয়াল কিউ বাই টি। কিউ হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ। কিসের পরিমাণ? শ্রমের পরিমাণ। টি হচ্ছে টাইম অর্থাৎ সময়। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বাংলায় শ্রমের দক্ষতা। শ্রমের দক্ষতা কি আমরা আগে বুঝি। শ্রমের দক্ষতা হচ্ছে শ্রমিকের শ্রম দেওয়ার ক্ষমতাকেই শ্রমের দক্ষতা বলে। শ্রমিকের শ্রম দেওয়ার ক্ষমতাকেই শ্রমের দক্ষতা বলে। তো এই জায়গায় এই সূত্রটি মাঝে মধ্যে আসে নৈবেদ্যিকে, যে এটি কিসের সূত্র। তাহলে তোমাদের লিখতে হবে যে শ্রমের দক্ষতার সূত্র। আবারও বলি আমি, ইফিসিয়েন্সি অফ লেবার। ইফিসিয়েন্সি অফ লেবার এর সূত্রটি হচ্ছে কিউ ডিভাইডেড টি, অর্থাৎ কোয়ান্টিটি ডিভাইডেড টি, অর্থাৎ উৎপাদনের পরিমাণ এবং শ্রমের পরিমাণ। এটা হচ্ছে শ্রমের দক্ষতা সূত্র। সূত্রটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়ে নেবে। এরপর আসে শ্রম কি কি বিষয়ের উপর নির্ধারণ হয়, অর্থাৎ শ্রমের নির্ধারকগুলো কি কি। এটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই অধ্যায়টি সম্পূর্ণই গুরুত্বপূর্ণ। আমরা এখন করব শ্রমের নির্ধারকগুলো। শ্রমের নির্ধারক বলতে গেলে অনেক বিষয়ের উপর শ্রম নির্ধারণ করে থাকে। যেমন আমরা এখানে বইয়ে যে পাই, শ্রমের দক্ষতার যে নির্ধারক হচ্ছে, শ্রম নির্ভর করে শ্রমিকের দক্ষতার উপর। দক্ষতা অনুসারে তার হচ্ছে আয় হয়, বা প্রতিষ্ঠান কর্তৃক তাকে একটা পারিশ্রমিক বা সম্মানী দেয়া হয়। তারপর কারিগরি যে যন্ত্রগুলো আছে তার উপর শ্রমিকের দক্ষতা নির্ভর করে। একটি কাজ করতে করতে যে অভিজ্ঞতা হয় তার উপরে শ্রম নির্ভর করে। তারপর কাজের শর্ত হিসেবে শ্রম নির্ভর করে, কাজের সময় হিসেবে শ্রম নির্ভর করে। এই রকম প্রভৃতি অনেক বিষয় আছে যার উপরে শ্রম নির্ভর করে, এবং সেই বিষয়ের উপরে শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয়। এই যে এখানে আরেকটি বিষয় আমি লিখেছি, যে
নির্ধারকের সাথে সাথে কমা দিয়ে আরেকটি বিষয় লিখেছি মজুরি পার্থক্য। এই দুইটি প্রশ্ন মোটামুটি একই উত্তরের কাছাকাছি, অর্থাৎ এটি পড়লে এটিও মোটামুটি হয়ে যায়, দুটি কাছাকাছি। এর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো বা পয়েন্টগুলো প্রায় কাছাকাছি। অর্থাৎ কি কি বিষয়ের উপর নির্ধারণ করে, তারপর কেন মজুরির পার্থক্য হয়, একই বিষয়। অর্থাৎ একটি পড়লে আরেকটি হয়ে যাচ্ছে। তোমরা যখন তোমার পাঠ্য বই অনুসারে পড়বে, এটি পড়লেও এটি একটু লক্ষ্য রাখবে, এটির বৈশিষ্ট্য দ্বারাও এটি একটু লেখা যায়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা যায়। তাহলে একটি পড়লে দুইটি হচ্ছে, তার মানে পড়া জরুরি, এই দুইটি বিষয় পড়া জরুরি। মোটামুটি অল্প সময় দিলেই এই দুইটি বিষয় তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তারপরেও আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আসি আমরা পশ্চাদমুখী যোগান, অর্থাৎ এটা আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি, এটা হবে শ্রমের পশ্চাদমুখী যোগান রেখা। শ্রমের পশ্চাদমুখী যোগান রেখাটা এইভাবে হবে, এইভাবে হয়, এই দিকেও কমে যাচ্ছে, এই দিকেও কমে যাচ্ছে। এই চিত্র নিয়ে আরেকটি ক্লাস নেওয়া হবে। শ্রমের পশ্চাদমুখী যোগান রেখা অর্থাৎ কেন শ্রম রেখা পশ্চাদমুখী হয়, অর্থাৎ পিছনের দিকে ঘুরে আসে, সেই বিষয়ে এই চিত্রে আমরা পড়ব আগামী ক্লাসে। এখন আসি আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি। আর্থিক মজুরি, প্রকৃত মজুরি। আর্থিক মজুরি হচ্ছে একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে অর্থটি পায়, অর্থাৎ যে বেতন বা যে অর্থটি পায় সেটিকেই বলে আর্থিক মজুরি। অর্থাৎ সরাসরি যে অর্থ পায় শ্রম দেওয়ার বিনিময়ে তাকেই বলে আর্থিক মজুরি। এখন প্রকৃত মজুরি কি? প্রকৃত মজুরি হচ্ছে এই আর্থিক মজুরির সাথে আরো কিছু কিছু বিষয় যুক্ত থাকে। যেমন একজন চাকরিজীবী লোক, চাকরি করেন, উনি মাস শেষে বেতন পান, বেতনটা হচ্ছে আর্থিক মজুরি। বেতনের পাশাপাশি উনি আরো অনেক কিছু সুযোগ সুবিধা পান, যেমন বাড়ি ভাড়া পান, চিকিৎসা ভাতা পান, আরো অন্যান্য যে প্রণোদনা বিষয় আছে সেগুলো পান, বিদ্যুৎ বিলের হচ্ছে একটা অংশ পান প্রতিষ্ঠান কর্তৃক থেকে, এই রকমের যে বিষয়গুলো আছে। অর্থাৎ যে অর্থ পায় এই অর্থ দিয়ে পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটায়, এছাড়াও অন্যান্য যে সুবিধাগুলো পান সেগুলোকেই প্রকৃত মজুরি বলে। অর্থাৎ আর্থিক মজুরি হচ্ছে যুক্ত থাকে প্রকৃত মজুরির সাথে। আচ্ছা, আপাতত সাধারণভাবে আমরা পঞ্চম অধ্যায়ের শ্রম বাজারের প্রধান প্রধান বিষয়গুলো খুব সংক্ষিপ্তভাবে পড়লাম। আগামী ক্লাসে এই অধ্যায়ের বিস্তারিত বিষয়গুলো আমরা পড়ব। এখন আসি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত আরেকটি অধ্যায়, অষ্টম অধ্যায়। সেই অধ্যায়ের নাম খাজনা। এখানে দেয়া আছে খাজনা। খাজনা সম্পর্কে আমরা পড়ব। এটি একটি ছোট অধ্যায়, বিষয়গুলো যা যা আছে এখানে অনেক সহজ আছে। খাজনা কি এটা পড়তে হবে, দরকারি বিষয় এটা। খাজনা হচ্ছে কোনো ভূমি ব্যবহার করার জন্য তার মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকেই বলে খাজনা। সাধারণ কথা, খাজনা কেন দেওয়া হয়? ওই ব্যবহারের ফলে যে অর্থ দিতে হয়। কারণ ভূমি হচ্ছে একটি জমি, যদি ধরি একটি জমি যদি ভালো জায়গায় হয় তাহলে সেই জমিতে উৎপাদন করার জন্য অনেক উৎপাদনকারী দাঁড়ায়, অর্থাৎ একাধিক উৎপাদনকারী পাওয়া যায়। এই জন্য জমির মালিকের একটা চাহিদা থাকে, আমার এতটুকু জমির জন্য বা এই জমির যোগ্যতার জন্য এই পরিমাণে খাজনা দিতে হবে। তো এই সকল বিষয়ের উপর অনেক নির্ভর করে, আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলোর উপরে খাজনা নির্ভর করে। আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতগুলো পড়ে নেব। এখন আসি মোট অথবা নিট খাজনা। আমি এইভাবে অথবা দিয়েছি, আসলে হবে মোট খাজনা কি, নিট খাজনা কি। মোট খাজনা হচ্ছে কোনো ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিক সর্বমোট যে অর্থ পায় তাকেই মোট খাজনা বলে। আর নিট খাজনা হচ্ছে ওই ভূমি ব্যবহারের পর যে ব্যয় বাদ দিয়ে যে অংশটুকু থাকে সেটা হবে নিট খাজনা। তাহলে মোট থেকে ব্যয় বাদ দিলে যা থাকে সেটা হবে নিট খাজনার অংশ। তারপর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটি অনেক বড় তত্ত্ব, রিকার্ডোর খাজনা তত্ত্ব। আমি শুধু এখানে লিখেছি রিকার্ডোর তত্ত্ব, অর্থাৎ এটা হবে রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো বা রিকার্ডোর খাজনা তত্ত্ব সম্বন্ধে কি জানো, এইভাবে আসবে।
রিকার্ডো একজন ব্যক্তির নাম, ইনি একজন অধ্যাপক। ইনি 1817 সালে তার একটি বিখ্যাত বই আছে, দি প্রিন্সিপাল ইকোনমিক্স অফ ট্যাক্সেশন। এই বইয়ে একটি তত্ত্ব প্রদান করেন খাজনা সম্পর্কে। এই তত্ত্বটি রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বে দেওয়া আছে কেন খাজনা নির্ধারণ হয়, কেন খাজনা দিতে হয়, এখানে খাজনা দিতে সমস্যা কি, দাতা এবং গ্রহীতার মধ্যে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, জমির উর্বরতা শক্তির উপরে কিভাবে খাজনা নির্ধারণ হয়, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তত্ত্ব দেওয়া আছে। বইয়ে তোমাদের একটা ছক আকারে তত্ত্বটি দেওয়া আছে। এই ছকটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই রিকার্ডোর খাজনা তত্ত্বের সমালোচনা নিয়ে আরেকটি খাজনা তত্ত্ব আসে, যাকে আধুনিক খাজনা তত্ত্ব বলে। অর্থাৎ রিকার্ডো একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। ক্লাসিক্যাল অর্থ হচ্ছে প্রথম পর্যায়ের, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের অর্থনীতিবিদদের ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলে। পরবর্তীতে আধুনিক সময়ে এই তত্ত্বের উপরেই বা অর্থনীতি বিষয়ে পুরনো তত্ত্বগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়। সেই তত্ত্বগুলোকে আধুনিক তত্ত্ব বলে। আর আধুনিক সময়ে যে অর্থনীতিবিদগণ ওই তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন তাদেরকে আধুনিক অর্থনীতিবিদ বলে। এটিও একটি অনেক বড় তত্ত্ব। এই তত্ত্ব এবং এই তত্ত্ব নিয়ে আগামী ক্লাসে আবার আমরা আলোচনা করব। আজকে শুধু তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে প্রধান প্রধান বিষয়গুলো সাধারণভাবে আমরা আলোচনা করছি। আমরা পঞ্চম অধ্যায় শ্রম বাজার শেষ করলাম, অষ্টম অধ্যায় খাজনা শেষ করলাম। এখন এই দুটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নতুন অধ্যায়, মার্কিং করে দেওয়া আছে। এই নিচে এইদিকে এইভাবে মার্কিং করা নেই, কারণ এই অধ্যায়গুলো পূর্বেই পড়ানো হয়েছে, এই অধ্যায় সম্পর্কে পূর্বেই পরীক্ষাও নেওয়া হয়েছে, কিন্তু বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়গুলো যুক্ত হবে। সেই জন্য আমি এই অধ্যায়গুলো এখানে লিখেছি, অর্থাৎ সিলেবাসে এই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে। এই অধ্যায়ে যেমন প্রথম অধ্যায় কি আছে, মৌলিক সমস্যা। কিসের? অর্থনীতির মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করা আছে ও সমাধান নিয়েও আলোচনা করা আছে। অধ্যায়টির নাম হচ্ছে মৌলিক সমস্যা ও সমাধান। এখানে অনেক বিষয় আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটি আগে আলোচনা করে নেই। এই ক্লাসে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলছি। এখানে মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি, MICRO, মাইক্রো অর্থাৎ ব্যষ্টিক, ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি। মাইক্রো ইকোনমিক্স কি, এটা পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে অর্থনীতির যে শাখায় অর্থনীতির অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকেই অর্থনীতির ব্যষ্টিক অর্থনীতি বলে বা ব্যষ্টিক শাখা বলে। ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, যেমন চাহিদা, যোগান বা ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান। একটি সমাজ বা একটি রাষ্ট্রের চাহিদার তুলনায় ব্যক্তিগত চাহিদা অনেক ছোট বিষয়। এই ছোট ছোট বিষয়গুলো মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। এরপর আসি ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ MACRO। ম্যাক্রো কথার অর্থ হচ্ছে সামষ্টিক, আর ইকোনমিক্স অর্থনীতি। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স কি, অর্থনীতির যে শাখায় অর্থনীতির বড় বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকেই ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতি বলে। যেমন সামষ্টিক বিনিয়োগ, সামষ্টিক চাহিদা, সামষ্টিক যোগান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সামষ্টিক অর্থনীতি। পরবর্তী বিষয়টি আসি পিপিসি। আমি লিখেছি পিপিসি অর্থ হচ্ছে পিতে প্রোডাকশন, পিতে পসিবিলিটি, সিতে কার্ভ। প্রোডাকশন অর্থাৎ উৎপাদন, পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা, আর কস্ট সিতে সিতে হচ্ছে কার্ভ। কার্ভ মানে রেখা। প্রোডাকশন, পসিবিলিটি, কার্ভ, উৎপাদন, সম্ভাবনা, রেখা। পরীক্ষায় নৈবেত্তিকে অথবা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে যেখানে একের উত্তর লিখতে হয়, সেখানে এই শব্দটির পূর্ণ অর্থ কি বা
এটি বলতে গেলে কি বোঝো, এইভাবে আসে। তার মানে তোমাকে অবশ্যই পড়তে হবে পিপিসি এর পূর্ণরূপ কি, এটা পড়তে হবে তোমাকে। তারপর এই অধ্যায়ের আরেকটি শেষ বিষয় আছে, চারটি অর্থ ব্যবস্থা, অর্থাৎ চার প্রকারের অর্থ ব্যবস্থা তথা অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বে বিরাজমান। প্রত্যেকটি দেশে চারটির বৈশিষ্ট্য না থাকলেও কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। যেমন চারটি বিষয় হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে, ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, এর বৈশিষ্ট্য কি কি পাঠ্য বইয়ে দেওয়া আছে। অনেক সহজ বিষয়, তোমাদের বয়স এবং মেধা অনুযায়ী তোমরা নিজেরাই পড়লে একা একাই বুঝতে পারবে কাকে বলে, এগুলো পড়ে নিতে হবে। এরপরেও পরবর্তী ক্লাসে আমি আবার প্রত্যেকটি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা কি পড়লাম, শ্রম বাজার পড়লাম, খাজনা পড়লাম এবং মৌলিক সমস্যা ও সমাধান নিয়ে পড়লাম। এখন আসি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বাজার। বাজারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাজার একটি অনেক বড় অধ্যায়, তবে সহজ। বাজার অধ্যায়টি বেশিরভাগই চিত্র দ্বারা বোঝানো আছে। এই চিত্রগুলো অনেক সহজ, তোমরা যদি অনলাইন ক্লাস করো আর পূর্বে যদি প্রতিষ্ঠান যখন খোলা ছিল তখন আমার ক্লাসগুলো করো, তাহলে চিত্রগুলো সম্পর্কে অবগত আছো। তারপরেও আমি কিছু বিষয় আলোচনা করি। বাজার কাকে বলে? বাজার সাধারণভাবেই তো যেখানে কোনো কিছু ক্রয় বিক্রয় হয় তাকেই বাজার বলে, কিন্তু অর্থনীতির ভাষায় বাজারের সংজ্ঞা আলাদা। বাজার সংজ্ঞা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থান লাগে না। বাজার বলতে গেলে অর্থনীতিতে বাজার হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যদি কোনো দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকেই বাজার বলে। এইভাবে বাজারের শ্রেণী বিভাগ আছে অঞ্চলের ভিত্তিতে, যেমন স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার আছে। সময়ের ভিত্তিতে আছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। এগুলো খুবই সহজ, তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমিও বোঝাবো। তারপর পূর্ণ প্রতিযোগিতা বাজার আছে, একচেটিয়া বাজার আছে, মনোপলি বাজার, ডুওপলি বাজার, এগুলো সব পড়তে হবে। বাজার থেকে প্রতি বোর্ড পরীক্ষায়, এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রতিবারই প্রশ্ন আসে। একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার খুবই গুরুত্বপূর্ণ। একচেটিয়া বাজারের যে চারটি চিত্র আছে এই চারটি চিত্রই পড়তে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে চারটি চিত্র আছে চারটিই পড়তে হবে। তবে বলে রাখা ভালো যে একটি চিত্র আরেকটি চিত্রের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটি চিত্র পড়লেই বাকি তিনটি চিত্র তোমার জানা হয়ে যাবে। এইভাবে আমরা বাজার পড়ব। পরবর্তীতে আসি আমরা ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে কি নাম? মূলধন। ষষ্ঠ অধ্যায়ের নাম মূলধন। মূলধন কি, কাকে বলে, মূলধনের বৈশিষ্ট্য, মূলধন কত প্রকার, এগুলো আমরা জেনে নেব। বই থেকে আমি প্রধান প্রধান বিষয়গুলো মূলধনের বলে রাখি। মূলধনের সংজ্ঞা পড়তে হবে, মূলধনের বৈশিষ্ট্য পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। এরপর মূলধনের প্রকারভেদ, কত প্রকারের মূলধন আছে এগুলো জানতে হবে। এই প্রকার নিয়েও উদ্দীপক তৈরি হয়। এই প্রকার সম্পর্কে গ এবং ঘ নাম্বারে 4 এবং যে 3 নাম্বারে যে উত্তরগুলো আছে আসে, তার মানে অবশ্যই পড়তে হবে। মূলধনের গতিশীলতা কি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, গতিশীল পড়তে হবে। এরপর আছে মূলধন গঠন কি, পড়তে হবে। তারপর আসি একটি বড় অধ্যায়, সহজ কিন্তু অনেক বড় অধ্যায় এবং বলতে গেলে অনেক চিত্র আছে। এই দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এখানে কি কি আছে? ভোক্তা কি, কে ভোগ করেন, চাহিদা কি, চাহিদা সূচি কি, চাহিদা বিধি কি, যোগান কি, যোগান বিধি বলতে কি বোঝো, চাহিদা এবং যোগানের চিত্র, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে যে বিষয়গুলোর নাম উল্লেখ করলাম এগুলো অবশ্যই পড়তে হবে। আমরা এগুলো ক্লাসে পূর্বেই পড়েছি, আবারও অনলাইন ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায়
এই অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি কোনো বার 2টি করে উদ্দীপক আসে। অর্থাৎ এই অধ্যায় পড়লে তোমরা 10-10 20 মার্কের 2টি উদ্দীপক কমন পেতে পারো। তারপর আসি নবম অধ্যায়। নবম অধ্যায়ে হচ্ছে আয় ব্যয়, কিভাবে সরকার আয় করে, কিভাবে উৎপাদনকারী আয় করে এবং কোন কোন ক্ষেত্রে ব্যয় করে, ব্যয়টা কিভাবে বন্টন হয়, আয়টা কিভাবে বন্টন হয়, আয় নিয়ে এবং ব্যয় নিয়ে এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এটি একটি দরকারি অধ্যায়। যে বিষয়গুলো উল্লেখ করলাম এগুলো বিষয় থেকেই আগামী বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে, এর বাহিরে হবে না সাধারণত প্রশ্ন। এরপর আসি শেষ একটি অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য, সপ্তম অধ্যায়। এই অধ্যায়ের নাম সংগঠন। সংগঠন কি, সংগঠক কে, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। আরো এখানে বিষয় আছে যেটা না বললেই নয়, যেমন সংগঠন বা উদ্যোক্তা পার্থক্য, এই বিষয়টা পড়তে হবে। তারপর অংশীদারি কারবার কি, যৌথ মূলধনী কারবার কি, এই সংগঠনে আছে। এই অধ্যায়ে কোনো চিত্র নেই, অধ্যায়টি অনেক সহজ, তোমরা আশা করি নিজেরাই চেষ্টা করলে অনেক বুঝতে পারবে। এরপরেও আমি আছি, আর একটু বলে নেওয়া ভালো, তোমরা যারা যারা এই বন্ধের মধ্যে আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখেছো, এর মধ্যে অনেকেই তাদের এই সিলেবাস শেষ করে ফেলছে। যে সমস্যাগুলো ছিল আমার কাছে মোবাইল ফোনের মাধ্যমে সলভ করে নিয়েছে, তারা শেষ করে আবার রিভিজেও গিয়েছে কয়েকজন। তাহলে অনেক ভালো কথা, তারা অনেক ভালো রেজাল্ট করবে। তাহলে তোমাদেরকেও পড়তে হবে, তোমরা তাদের মতোই এই অধ্যায়গুলো শেষ করে ফেলো। আমি আছি সাথে, সব সময় যে কোনো সময় তোমাদেরকে এই পড়াশোনা বিষয়ে সম্পর্কিত সময় দিতে আমি প্রস্তুত আছি। পুলিশ লাইন পরিবার তোমাদের জন্য প্রস্তুত আছে। তোমাদের ভালো রেজাল্টের চেষ্টায় আমরা সব সময় রেডি আছি। আজকের ক্লাস এই পর্যন্তই আপাতত, প্রথম ক্লাসটা। আগামী ক্লাসে তোমাদের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে কিছু বিষয় বলে নেওয়া ভালো, এখন বিশ্বজুড়ে যে মহামারী চলছে করোনা ভাইরাসের, অর্থাৎ কোভিড-19, এর জন্য আমাদের স্বাস্থ্যবিধি মোতাবেক যে নিয়মগুলো আছে তোমাদের পালন করে চলতে হবে। বাড়ির বাবা মার প্রতি খেয়াল রাখবে, নিজের প্রতি খেয়াল রাখবে, আমাদের পুলিশ লাইন পরিবারের প্রতি বা তাদের জন্য দোয়া করবে। বিশেষ করে আমাদের দেশের যে পুলিশ সদস্যগণ আছেন, তারা জীবন বাজি রেখে আমাদের জন্য রাস্তাঘাটে সবসময় শ্রম দিয়ে যাচ্ছে, তাদের জন্য দোয়া রাখবে। আপাতত আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে এই ক্লাসের জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ক্লাসে, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল।